মন চাইছে আর্সেনাল, কিন্তু মাথা বলছে পিএসজি। মেসি, নেইমার এবং এমবাপ্পেকে নিয়ে কিছু করতে পারেনি। ফুটবল দর্শনটা পিএসজি কোচের আমার কাছে খুবই ডিফারেন্ট। ইংলিশ প্রিমিয়ার লিগের মতো খেলায় একটাও পেনাল্টি কনসিড করেনি। আর্সেনালের ডিফেন্সটা এতটা স্ট্রং, ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আন্ডাররেটেড সুপারস্টারদের একজন। আর্সেনাল গোল খায় না। সো একটা খুব মজার ফাইনালের অপেক্ষায় আছে। প্রেসিং ফুটবল দলকে পিএসজি কিভাবে ডিল করে এটাও কিন্তু একটা মজার ব্যাপার হবে। বিশ্বকাপ শুরুর ঠিক আগে, বিশ্বকাপের পরে পৃথিবীর সবচাইতে বড় ফুটবল আসরগুলোর একটি ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। এবং এবারের ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নানাবিধ কারণে স্পেশাল, কারণ এটা একটা প্রতিশোধের আসর হতে পারে, প্রতিশোধের ময়দান হতে পারে, আবার একই সাথে বিশ্বের এই মুহূর্তে সেরা অ্যাটাক লাইনের সঙ্গে বিশ্বের এই মুহূর্তে ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্স লাইনের লড়াই। বলছিলাম পিএসজি বনাম আর্সেনালের ইউসিএল ফাইনালের কথা, এবং আমার সঙ্গে আছেন আজকে তাই বলন্ত ভাই। থ্যাংক ইউ। এই যে ইউসিএল ফাইনালটা ঠিক বিশ্বকাপের আগে, মানে মনে হচ্ছে বিশ্বকাপের একটা আগমনী বার্তা, এই টাইপের একটা বড় ইভেন্ট, এবং এবারের ইউসিএল ফাইনালটাকে ঘিরে মোটামুটি একটা উৎসাহ উদ্দীপনা সব কিছুই আছে। এর একটা বড় কারণ আমরা সবসময় দেখি যে আর্সেনাল টিমকে নিয়ে প্রচুর ফ্যান্ডম, প্রচুর মানুষ অনেক চিল্লাপাল্লা করতেছে, কিন্তু ওদেরকে আমরা ট্রফি জিততে দেখি না। এবার দেখে ফেললাম, এই ব্যাপারটা কেমন লাগছে? না, আমার কাছে মনে হয় যে ওদের ইপিএল জেতার আগের, ইপিএল জেতার আগেই তো ওরা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলবে, সেটা ডিসাইডেড হয়ে গিয়েছিল, তাই না? আমরা জানতাম পিএসজি ভার্সেস আর্সেনাল হতে যাচ্ছে। তখন যদি আপনি ইন্টারন্যাশনাল মার্কেটটা দেখতেন যে আর্সেনাল অনেক পিছিয়ে, হিসেবের মধ্যে নেই, কিন্তু যেই তারা ইপিএলটা জিতলো, এখন টোটাল ক্যালকুলেশনই চেঞ্জ হয়ে গেছে। এখন অনেক পণ্ডিত বলছেন যে আর্সেনালের একটা বড় সুযোগ রয়েছে ইপিএল জেতার, এবং ইনফ্যাক্ট আমিও আর্সেনালের উপরে এবার বাজিটা ধরতে চাই। আমি জানি যে অনেকে হয়তো হাসবে, বলবো যে না, পিএসজি ইজ ভেরি গুড, টানা সেকেন্ড টাইম ইউসিএল এর ফাইনাল খেলছে, 2019 থেকে হিসাব করলে 3বার ফাইনালে চলে এসেছে, ব্যাক টু ব্যাক শিরোপার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছে, এবং কাদেরকে হারিয়ে এসেছে তারা, আমরা যদি লিস্ট দেখি সেই লিস্ট কিন্তু অনেক লম্বা। লাস্টে হারালো বায়ার্ন মিউনিখকে, এবং সেটাও কি দাপটের সাথে হারিয়েছে। এবং তাদের যেটা বলা হয় যে তাদের ডিফেন্স লাইন, আপনি যেটা বলছিলেন যে শুরুটা খুব খুব অ্যাটাকিং, তারা পজিশন ধরে রেখে অ্যাটাক করে, কিন্তু লাস্ট যে ম্যাচটা, সেকেন্ড লেগটা যেটা খেলেছে বায়ার্নের সাথে, সেখানে দেখবেন যে 1-1 গোলে ড্র করেছে। ট্যাকটিক্যাল ছিল তারা মোর, যে ঠিক আছে আমরা 6-5 গোলে এগিয়ে রয়েছি, লেটস নট ব্রেক দ্য ক্যালকুলেশন, এভাবেই চলুক ম্যাচটা, এবং সেটাই তারা করে দেখেছে। তার মানে পিএসজি যে আসলে ডিফেন্স করতে পারে না তা না, দে হ্যাভ দ্যাট অ্যাবিলিটি, কিন্তু কোচ আসলে কীভাবে খেলাবেন সেটা বিষয়। ইভেনচুয়ালি তারা অ্যাটাক করে, ওটা ভালো লাগে, এবং আর্সেনাল গোল খায় না। সো একটা খুব মজার ফাইনালের অপেক্ষায় আছে। আচ্ছা, তো পিএসজি আসলে সবচেয়ে বড় ব্যাপার আমার কাছে যেটা মনে হয় যে লুই এনরিকে, লুই এনরিকে এমন একজন কোচ যিনি কিন্তু বার্সেলোনার যে সোনালী সময়, সেই সময়কার কোচ ছিলেন। তারপরে একটা ইনসিডেন্ট ঘটলো, ওনার মেয়ে মারা গেলেন, এবং তারপরে তিনি বেশ কিছুদিন ফুটবল থেকে, বা আমার কাছে মনে হয়েছে সংসার জগৎ থেকেই তিনি বেশ ডিটাচ ছিলেন, ফিরে এলেন, এবং তিনি আবারও তার সেই স্পার্ক দেখাচ্ছেন। এবং যেই পিএসজি আপনি দেখেন, মেসি, নেইমার এবং এমবাপ্পেকে নিয়ে কিছু করতে পারেনি, ইব্রাহিমোভিচ ছিল, এর আগে এডিনসন কাভানি ছিল, এই ধরনের প্লেয়ারদের নিয়ে যে পিএসজি টাকা ঢেলে কিছু করতে পারেনি, ওই পিএসজি মোটামুটি উঠতি তারকাদের নিয়ে, যারা হচ্ছে এই মুহূর্তে খুব বেশি প্যাশনেট ফুটবল নিয়ে, তাদেরকে নিয়ে, মানে ফুটবল বিশ্বেরই সেরা দল এখন বলা যায়, সবচেয়ে বেশি ট্রান্সফার ভ্যালু সবকিছু মিলিয়ে। দুর্দান্ত খেলাটাও খুব দারুণ খেলে, সবার থেকে আলাদা করে চোখে পড়ে। তার ফুটবল দর্শনটা পিএসজি কোচের আমার কাছে খুবই ডিফারেন্ট, এবং আমি অনেকটা পেপ গার্দিওলার সাথে মিল খুঁজে পাই ইন টার্মস অফ ফিলোসফি, যে ক্লাবের দর্শন কি আমার কাছে ম্যাটার করে না, আমি অ্যাজ এ কোচ কি চিন্তা করি, এবং সেটাকে আমি ক্লাবের উপরে সেটা আমি চাপিয়ে দিচ্ছি, কিংবা তাদেরকে বাধ্য করছি, কিংবা তাদের সাথে মিলেমিশে আমার দর্শনটাকে তাদের ভিতর আত্মস্থ করাচ্ছি, এই ব্যাপারটা এনরিকের আমার কাছে মনে হয় আছে। এবং আপনি যাদের নাম বললেন যে নেইমার বা কাভানি, যারা যে সময়টা, সেই সময় কিন্তু বার্সার এগেইনস্টে 4-0 গোলে এগিয়ে থেকেও তারা বিখ্যাত ম্যাচটা, যে তারা, তো আমার কাছে মনে হয় যে এই টিমটা আসলে খুবই ডিফারেন্ট, এবং ফাইনালটা আসলে তাদের জেতাটার চান্সেস ভেরি হাই। আপনি যদি ইন্টারন্যাশনাল মার্কেট দেখেন, বুকিদের দেখেন, সবাই বলছে পিএসজি ইন এ হাই রেট। সো আর্সেনালের জন্য খুবই ডিফিকাল্ট, একটা খুব বড় ব্লু প্রিন্ট নিয়ে আর্সেনালকে নামতে হবে এই ম্যাচে, আমি মনে করি, যদি পিএসজিকে হারাতে হয়। তবে আর্সেনাল কিন্তু এখন বেশ কিছু টেকনিক্যাল ইনফরমেশন ওদের ফেভারে আছে, যেহেতু আমি বললাম যে বেস্ট ডিফেন্সিভ টিম, ওয়ান অফ দ্য বেস্ট, তারা এবার ইংলিশ প্রিমিয়ার লিগের মতো খেলায় একটাও পেনাল্টি কনসিড করেনি। ইভেন ভিএআর এর যুগে, যেখানে পেনাল্টি 2-3 বার করে দেখা যায়,
তারপর হচ্ছে তারা প্রতি ম্যাচেই ঘটতে থাকে এসব হ্যাঁ বিষয়। একটাও রেড কার্ড কনসিড করেনি, এটা কিন্তু ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। এবং আর্সেনালের মতো দল এই যে ইউসিএল এর ফাইনালে উঠলো, তারা গোল হজম করেছে মাত্র 6টি। আবার অন দ্য আদার সাইড পিএসজি কিন্তু 10টা গোল হজম করেছে। তার মানে কি এইখানেও একটা ডিফারেন্স ক্রিয়েট হয়ে যেতে পারে। 10টা গোলের মধ্যে 5টাই তো 6টাই তো হ্যাঁ 5টাই তো বায়ার্নের সাথে খেলতে হয়েছে। সো আপনি যদি এইখানে 5টার জায়গায় যদি ধরেন কথার কথা একটা গোল হজম করেছে, তো ওভারঅল পিএসজিরও কিন্তু সমান সমান কনসিডারের সংখ্যাটা কমে আসে। ওইটা তো আবার মডার্ন ডে ক্লাসিক, মানে ওরকম ম্যাচে আসলে খুব কদাচিৎ হয় 5-4 গোলের একটা ম্যাচ, ওটা আমরা খুব কমই দেখতে পাবো এবং সেটাই এটা হচ্ছে। শুধু স্ট্যাট দিয়ে এটা বিচার করা হ্যাঁ ঠিক স্ট্যাট হবে না। দিয়ে বিচার করা যাবে না। সো আমি মানে ইন টার্মস অফ ডিফেন্স আমি কিন্তু পিএসজিকেও খুব একটা পিছিয়ে রাখছি না রায়হান। আমার মনে হয় যে খুবই ভালো টিম, বাট যেটা সুবিধা সেটা হচ্ছে যে আর্সেনালের ডিফেন্সটা এতটা স্ট্রং, মানে ক্যালাফিউরির প্রেজেন্সটা বা সালিবার প্রেজেন্সটা, এরা না শুধুমাত্র ডিফেন্সটা করে না, এরা আপনি দেখবেন যে যখন পজিশন ধরে এগিয়ে যায় আর্সেনাল, তখন কিন্তু এরা মাঝমাঠ থেকে মাঝমাঠ পর্যন্ত চলে আসে। এই যে একটা ট্যাকটিক্স, এবং আবার আপনাকে ফিরে আসতে হবে এবং আপনি কন্টিনিউয়াসলি 90 মিনিটস ইউ আর ডুইং দ্য সেম থিং, আগাচ্ছেন পেঁচাচ্ছেন আগাচ্ছেন, এবং ডেকল্যান রাইসের সাথে এই দুজনের যে কম্বিনেশন, এটা কিন্তু আর্সেনালকে একটা ডিফারেন্ট দলে পরিণত করে। এক্স্যাক্টলি, এই নামটাই আমি আসতে চাচ্ছিলাম। ডেকল্যান রাইস আমার কাছে মনে হয় ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আন্ডাররেটেড সুপারস্টারদের একজন। মানে তার নাম ওইভাবে আসবে না, তিনি কিন্তু খুব পাইভোটাল রোল প্লে করেন মিডফিল্ডে থেকে, ডিফেন্স এবং মিডফিল্ডের মধ্যে সংযোগ তৈরি করা, যেটা আমরা দেখতাম আগে আন্ড্রে পির্লোর মতো ফুটবলাররা করতেন বা ম্যাকালেলের মতো ফুটবলাররা করতেন। এবং এই ধরনের ফুটবলারদের অনেক বেশি ভ্যালু এই মুহূর্তে বিশ্বজুড়ে। আপনি দেখবেন 2018 সালের পগবা, 2022-এর ডিপল, এই ধরনের ফুটবলাররাই কিন্তু আপনার বিশ্বকাপের প্রাণ ভোমরা, ইভেন এনগোলো কান্তে ছিলেন। এবং এবার কিন্তু খেলা হবে ভিটিনিয়া ভার্সেস ডেকল্যান রাইস, কে কতটা ওইখানে পজিশন হোল্ড করে দলকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারেন। এবং আর্সেনালের একটা কথা বলছিলেন, আর্সেনালের মতো হাই প্রেসিং ফুটবল দলকে পিএসজি কিভাবে ডিল করে, এটাও কিন্তু একটা মজার ব্যাপার হবে। কারণ পিএসজি অনেক ফ্রি ফ্লোয়িং ফুটবলটা খেলে, অনেক বেশি আমি বলবো টু সাম এক্সটেন্ট ইউরোপিয়ান ব্রাজিল অনেক ফ্রিলি খেলতেছে। দেখবেন খাবারসখালিয়া এবার 7টা গোলের সাথে তিনি ইনভলভ। ওসমান ডেম্বলে, যাকে কয়েক বছর আগেও বলা হতো হচ্ছে তিনি নাকি মেডিকেলের মেম্বারশিপ কার্ড নিয়ে বসে আছেন, সারাদিন শুধু আপনার হসপিটালেই দৌড়ান, তিনি এখন ব্যালন ডি'র উইনার, আনবিটেবল হয়ে গেছেন একেবারে। ব্যালন ডি'র উইনার। মানে right. বার্সেলোনা ছাড়ার আগে আর পরে তার যে এবং ডিফারেন্স, আপনি যদি তার ফার্স্ট গোলটা দেখেন এগেইনস্ট বায়ার্ন সেকেন্ড লেগে, ওই গোলটাই তো ম্যাচ ডিসাইডার, Exactly. পুরো দুটা লেগের ডিসাইডার, এবং পিএসজি কে ফাইনালে নিয়ে গেছে। ও একটা গোলই, একটা সুযোগ পেয়েছিলেন পুরো ম্যাচে, এবং ম্যাচের শুরুর 3 মিনিটের সময় ওটাকেই কাজে লাগিয়েছেন। তো বিউটিফুল প্লেয়ার, এবং এই ধরনের ম্যাচে একটা মার্ক রেখে যদি সে স্কোর শিটে নাম তুলতে পারে এবং শিরোপাটা জেতাতে পারে, জাস্ট সি হিম ইন দ্য ওয়ার্ল্ড কাপ, মানে কি দুর্দান্ত পারফরম্যান্স। আচ্ছা, ওয়ার্ল্ড কাপের কথা বলার সাথে সাথে আমার মাথায় আসলো যে ফ্রান্সের সমর্থকরা কিন্তু আলাদাভাবে চোখ রাখতে পারেন এই ম্যাচটার দিকে। কারণ ফ্রান্স এমন একটা দল যারা এই নিয়ে টানা 3টা বিশ্বকাপে ফেভারিট হিসেবে আসছে, এবং এইবারও তাদের দল দেখেন, এমবাপে, ওসমান ডেম্বলে, কে নেই এই দলটাতে। ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে এবার মানে চ্যাম্পিয়ন্স লিগের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ফাইন্ড ছিলেন হচ্ছে মাইকেল অলিস। আমি আসলে তার খেলা এর আগে ওইভাবে লক্ষ্য করিনি, আমি হঠাৎ করে দেখলাম এই ছেলেও নাকি ফ্রান্সের। মানে তার মানে ফ্রান্স কতটা শক্তিশালী একটা দল নিয়ে আসছে। ওদের হয়তো বা একটু এদিক সেদিক হতে পারে যে রিসেন্টলি রিয়াল মাদ্রিদের যে পারফরমেন্স, সেইখানে কিন্তু বেশ কয়েকজন ফ্রেঞ্চ প্লেয়ার আছেন এবং তাদের মেন্টাল অবস্থা আমার মনে হয় খুব একটা ভালো না। শোমেনি তো জায়গাও পাননি দলে, হ্যাঁ, তাকে মনে রাখা শোমেনি বা কামাভিঙ্গার যে কোনো একজনকে বাদ দিয়ে দল ঘোষণা করা এমবাপেও হয়েছে। কিন্তু একটু টেনশনে থাকতে পারেন, মরিয়নির মতো হেডমাস্টার কোচ। বাট আমার কাছে মনে হয় যে এতগুলো গোল করছে পুরো সিজন জুড়ে, হ্যাঁ 41 আই গেস। সো ঠিক আছে, মানে দিন শেষে ওয়ার্ল্ড কাপ এবং লাস্ট ওয়ার্ল্ড কাপে ফাইনাল খেলছে তারা, একটা জেদ আছে তাদের ভিতর। বাট স্টিল মানে ফ্রান্স এত স্ট্রং হওয়ার পরও আই উইল স্টিল বেট অন স্পেন ওয়ার্ল্ড কাপে। হ্যাঁ আমার মনে হয় যে স্পেন ফ্রান্স যে কোনো একটা জিততে পারে, হাই পসিবিলিটি। বাট স্টিল আই এম এ ব্রাজিল ফ্যান, মানে ডাই হার্ড আমিও ব্রাজিল ফ্যান। থ্যাংক ইউ সো মাচ। মানে আমরা কিন্তু এই ইউসিএল ফাইনালের আলোচনার মধ্যে ওয়ার্ল্ড কাপেরও একটা খানিকটা হিন্ট বা একটা প্রেডিকশন আমরা পেয়ে গেছি। মানে ফ্রান্স ভার্সেস স্পেন একটা ফাইনাল হতে পারে, যেখানে তাই অনন্ত ভাই মনে করছেন যে স্পেন ফেভারিট থাকবে, যদিও আমার বাজি এই ক্ষেত্রে ফ্রান্সের পক্ষে থাকবে, কারণ ফ্রান্সের ডিফেন্সটা আমার কাছে অনেক বেশি স্ট্রং লাগে। আমার বাজি আসলে ব্রাজিলের পক্ষে, মানে অনেক ইটস বিন লং। মানে এবার যদি আনচেলত্তি আমার খুব পছন্দের কোচ, হ্যাঁ যেহেতু আমি রিয়াল ফ্যান, সো আনচেলত্তিকে আমি খুব ক্লোজলি দেখেছি, তার ফুটবল দর্শন দেখেছি, কিভাবে তিনি কি করতে চেয়েছেন, কি করতে পেরেছেন, পারেননি। বাট আমার কাছে মনে হয় যে তার জন্য বিশাল চ্যালেঞ্জ। ডাজন্ট ম্যাটার ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন কিসের উপর বেস করে আনচেলত্তিকে নিয়েছে,
দে ওয়ান্ট রেজাল্ট, সিম্পল অ্যাজ ইট ইজ। কারণ ব্রাজিল ফুটবল ফেডারেশন জানে যে তারা কি পরিমাণ প্রেশারে রয়েছে এবং পুরো বিশ্ব জুড়ে তাদের যে ফ্যান বেস, স্পেশালি বাংলাদেশ যদি ব্রাজিলের সমস্যাটা আপনি দেখেন, অন্যান্য টিম সেমিফাইনাল বা ফাইনাল খেলে সেলিব্রেট করে, ব্রাজিল বিশ্বকাপ হাতে তোলার আগে কিন্তু সেলিব্রেট করার কোনো উপায় নেই। না, এবং আমি বাংলাদেশের ফ্যান এই কথা হঠাৎ করে মনে করলাম, আমি ইনস্টাগ্রামে একটা পোস্ট দেখছিলাম ফিফার, হ্যাঁ, যেখানে নেইমার যখন ব্রাজিল দল ঘোষণা করা হলো, নেইমার দলে জায়গা পেলেন, তখন দেখছিলাম যে নেইমারের একটা পোস্ট, নেইমারের একটা ছবি, সেই ছবির ক্যাপশনে লেখা যে বাকি অপোনেন্টরা কি মন খারাপ করলেন কিনা, এবং উপরে ছবিতে লেখা রাগ করলা। সো এইটাই আসলে ইন্ডিকেট করে যে বাংলাদেশের মার্কেটটাও ফিফা হারাতে চায় কতটা শক্তিশালী একটা মার্কেট। যদিও আজকে বলছিলাম আপনাকে অফ এয়ারে যে আসলে পতাকা দেখা হচ্ছে না আমাদের, তাই না? আমার মনে হয় ঈদের একটা আজ থাকতে পারে, ঈদের পরপর হয়তো বা পতাকারিটা শুরু হবে। নরমালি তো ওয়ার্ল্ড কাপ শুরুর এক মাস আগে থেকে, যেহেতু আবার এখন ঈদকে কেন্দ্র করে ধরেন গুলিস্তান বা অন্যান্য বাজারগুলো একটু ডিফারেন্টলি ব্যস্ত, এবং আমাদের এই মার্কেটগুলো মূলত ওইখান থেকেই, আপনিও বলছেন যে গুলিস্তান যাবেন জার্সি কিনতে, সো ওইখান থেকেই শুরু হয়, হয়তো ওই ব্যস্ততা এখনো ওইভাবে দেখা যাচ্ছে। রাইট। লেটস কামিং ব্যাক টু ইউসিএল রায়হান। আমি তো পিএসজি, মানে আমার কাছে মন বলছে আসলে আর্সেনাল, মন চাইছে আর্সেনাল, কিন্তু মাথা বলছে পিএসজি। আর্সেনাল এটা হইলে আসলে এটা দুর্দান্ত হবে নানাবিধ ডাবল হয়ে যাবে, প্রায় 20 বছর পরে আর্সেনাল এইভাবে ফাইনালে উঠে আবারও জিতলো। এবং আমার কাছে আর্সেনালের একটা জিনিস ভালো লাগে, ওরা না প্রসেসটা খুব ভালো মেনটেন করতে পারে। আর্সেন ওয়েঙ্গার যখন আর্সেনালের কোচ ছিলেন, তিনি কাপ জিততেছেন না, ইউসিএলও জিততেছেন না, কিন্তু তারা কখনো প্রসেস থেকে কখনো সরেনি। এবং মিকেল আর্টেটা তিনিও কিন্তু প্রসেস মেনটেন করতে পেরেছেন খুব ভালো। এবং পেপ গার্দিওলার শিষ্য হিসেবে তিনি যেইভাবে তার যে থটগুলোকে আর্সেনালের বালতিতে ঢেলে তিনি ডিফারেন্ট একটা কমপ্লেক্স তৈরি করেছেন, এটা কিন্তু দুর্দান্ত একটা ব্যাপার। না, এবং আপনি যদি মানে আর্টেটা তো হিমসেলফ একটা ক্যারেক্টার, এবং আপনি যদি দেখেন যে তার এনরিকের সাথে তার যেই পাস্ট হিস্ট্রি আছে, এটা কিন্তু এই দুজনেরও লড়াই, এই দুজনেরও লড়াই। এবং এনরিকে অলরেডি টপ লিস্টেড কোচদের তালিকায় আছেন। আর্টেটাকে ওই জায়গাটা জিততে হলে, ইপিএলটা জিতলেন, এখন যদি এটা জিতে যান তখন আর্টেটা কিন্তু অটোমেটিক্যালি ওই জায়গায় চলে যাবেন। সো এক কথা আমরা বলতে পারি যে তার তো আসলে মানে সে তো আসলে শিষ্যই, এখন সে গুরুকে যদি হারাতে চায়, এই লড়াইটা তো আসলে দুই কোচেরও অলরেডি এক গুরুকে কিন্তু তিনি হারিয়েছেন, এক গুরুকে হারিয়েছেন। সো আমার কাছে মনে হয় যে আর্টেটা ডেফিনেটলি এটা করতে চাইবেন। হি লুকস নাইস, মানে আমার কাছে মনে হয় যে আপনি দেখেন সে যখন থাকে পিচে, হি লুকস ভেরি নাইস, ভেরি কাম, খুব ভালো লাগে, কম্পোজড অনেক বেশি। এবং সবচেয়ে ভালো লাগে যেটা আমার কাছে, যে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলেছেন, এরকম প্যাশনেট ফুটবলাররা যখন কোচ হয়ে আসেন, ডাগ আউটের রূপটা কিন্তু ডিফারেন্ট হয়। সামনের মৌসুমে আমরা শাভি আলোনসো, মাইকেল ক্যারিক এবং আর্টেটাকে একসাথে দেখবো ডাগ আউটে, এই ব্যাপারটা দারুণ হতে পারে আসলে। তো আমাদের আসলে ইউসিএল নিয়ে আলোচনা মোটামুটি শেষ, এবং আমাদের বিশ্বকাপ সামনে আসছে। আপনি কি ভাবছেন? আমার কাছে মনে হয় পিএসজি জিতবে, জিতবে, মানে পিএসজির ফুটবলটা আমার কাছে 2-1, খুব বেশি তারতম্য থাকবে না হয়তো 2-1। হ্যাঁ, আমার প্রেডিকশন হচ্ছে 1-1 90 মিনিটস। আচ্ছা, এরপর এক্সট্রা মিনিটে যার বেঞ্চ যা খেলাইতে পারে আর কি, মানে কারণ আর্সেনালকে বেশি গোল দেওয়া ডিফিকাল্ট। মানে পিএসজি যদি চিন্তা করে যে আমরা লাস্ট ইয়ার ইন্টারকে 5টা দিয়ে ফেলেছিলাম ফাইনালে, হ্যাঁ, বা আর্সেনালকে আমরা হারিয়ে এসেছি সেমিতে, এইবার জিনিসটা তো ইজি হবে না, এত ইজি হবে না। আর ফাইনাল ম্যাচের প্রেশার তো আসলে আলাদা। এবং আর্সেনাল এই সুযোগ হারাবে কেন আফটার 20 ইয়ার্স? আপনি যদি তাদের ইমোশনস দেখেন, এক্স্যাক্টলি তাদের এবং ওরা কিন্তু এখন অনেক ফ্রি মাথার দিক থেকে, মানে লিগটা জেতার পর পিএসজির জন্য কিন্তু ফ্রেঞ্চ লিগ নট এ বিগ ডিল, মানে প্রতিদিনই জিততেছে এরকম ব্যাপার। বাট আর্সেনালের জন্য ইংলিশ প্রিমিয়ার লিগ অনেক বড় একটা চাপ ছিল, সেই চাপটা থেকে এখন তারা এখানে একটা খুব বড় ইম্প্যাক্ট আমার মনে হয় তৈরি হবে, হচ্ছে যে ডেক্লান রাইস কিভাবে খেলছেন সেটার উপর আর্সেনালের রেজাল্টটা ডিপেন্ড করছে। আর ডেমবেলে তাকে কিভাবে আটকানো সম্ভব আর্সেনালের, এইটা যদি আর্সেনাল ফিগার আউট করতে পারে তাহলে আমার মনে হয় যে ম্যাচটা অনেকখানি। এবং পিএসজি যেভাবে আসলে তাদের, আর পিএসজির গোলকিপারের ইস্যু আছে, তো গোলকিপার মানে তার পারফরমেন্স এগেইনস্ট বায়ার্ন সেমিতে কিন্তু অন অ্যান্ড অফ, মানে এটা একটা মিক্সড রিভিউয়ের মতো। কেউ বলছেন যে 2-3টা ভালো সেভ করেছেন, ওইখানে তো একটা সেভই আসলে ম্যাচ জিতিয়ে দিয়েছে। দুটো ভালো সেভ মানে ইউ ডিড স্প্লেন্ডিড জব। আবার আপনি যদি চিন্তা করেন যে সেই কি ছিলেন, এমি মার্টিনেজের মতো, রাইট, এবং কিছু জায়গায় সেই কি ছিলেন, সো কিছু টেনশন রয়েছে। আর আর্সেনালের স্ট্রেংথ তো ওয়ান অফ দ্য স্ট্রেংথ হচ্ছে সেট পিসেস। সো সেট পিস থেকে গোল করতে হলে ওয়েন দ্য অপোনেন্ট ইজ ভেরি স্ট্রং বাট গোলকিপার একটু শেকি, ওই সুযোগটা আপনাকে নিতে হবে। এবার আবার বুকায়ো সাকা কিন্তু খুব দারুণ ফর্মে আছেন সেট পিসের দিক থেকে, রাইট। সাকার ফুটবলটা খুব ইন্টারেস্টিং হবে, দেখা যাক কি হয়। সো আমাদের আজকের ইউসিএল ফাইনালের যে প্রিভিউ এপিসোডটা এখানেই শেষ। আমরা খুব তাড়াতাড়ি জানতে পারবো নতুন একটা ইউসিএল ফাইনালের চ্যাম্পিয়ন কে হবে, আবারও পিএসজি নাকি 20 বছর পরে আর্সেনাল তাদের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাটা লন্ডনে নেবে।